আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। জনাব মহসিন রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব জনাব মহসিন রশিদ, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ এই কারণে যে আপনি প্রথমবারের মতো আপনার এই ব্যস্ত সময়ের মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার দর্শকদের জন্য। আলোচনা করতে চাচ্ছি আজকে। আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদিন আগে আমাদের পার্লামেন্টের একজন মেম্বার, স্বতন্ত্র সংসদ সদস্য অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি একটা কথা বলেছেন। সেটা হলো যে বাংলাদেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটা বলেছেন, এটা হতাশার থেকে বলেছেন যে যাদের উপর ভরসা করা হয়েছিল, যারা এটা দাবিদার ছিল, তারা এমন এমন আচরণ করেছেন, এমন এমন কাজ করেছেন যে প্রেক্ষিতে তাদের ডাকে সাধারণ মানুষ আর রাস্তায় কখনোই নামবেন, এবং তরুণদের উপর এক ধরনের মানুষের মধ্যে নেতিবাচক একটা ধারণা জন্ম নিয়েছে। এই যে বক্তব্যটা, এটা সঙ্গে আপনি কতটুকু একমত? আপনি এটাকে কিভাবে দেখেন? অভ্যুত্থান তো দেশে বারবার হওয়া উচিত না। এই 54 বছরে কতবার অভ্যুত্থান হয়েছে, কতবার সরকারকে আমরা ফেলেছি। কোন সময় হোম গ্রোন হয়েছে, কোন সময় বিদেশি হস্তক্ষেপ হয়েছে, কোন সময় যে জুলাই হয়েছে, এটা তো হোম গ্রোন না, এটা তো একটা কনস্পিরেটোরিয়াল অভ্যুত্থান, যেখানে আমেরিকান তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশন অনেক টাকা ফেলেছে। ডিপ স্টেট ওয়াজ ইনভলভ, 2 জায়গায় ডিপ স্টেট ইনভলভ ছিল। তো এটা তো অভ্যুত্থান না, এটা একটা কনস্পিরেসি। একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য কনস্পিরেসি করা হয়েছে, এবং এই কনস্পিরেসির মধ্যে যারা আর্টিস্ট ছিলেন, ওরা জুলাই যুদ্ধে যারা নিজেকে বলে দে ওয়ার দি আর্টিস্ট, এইটার ইসে যদি এটা হোম গ্রোন হতো, সত্যিকারের অভ্যুত্থান হতো, সত্যিকারের যদি এরা আন্দোলন এর মাধ্যমে যদি ওই সরকারটাকে ফেলতেন, তাহলে এক ডিফারেন্ট সিচুয়েশন হতো। কিন্তু সেটা যখন হয় নাই, এটা একটা কনস্পিরেসি হয়েছে। এখন এই কনস্পিরেসি তো ওপেন আছে, এখন তো আমেরিকান এস্টাবলিশমেন্ট ডিক্লাসিফাই করে দিয়েছে। এখন তো আমরা সবাই জানি যে রোনাল্ড রিগানের সময় থেকে এই আইআরআই, এনডিআই, এইগুলি কিভাবে, ইউএসএ এইগুলি কিভাবে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন দেশে বিভিন্ন রোনাল্ড রিগানের পরে যে প্রথম অভ্যুত্থান যে সরকারকে ফেলা হয়েছিল, সেটা ছিল হাইতির অ্যারিস্টাইড বা হোয়াট এভার, ওই যে প্রেসিডেন্ট, ওনাকে ফেলার পর আজ পর্যন্ত হাইতি নর্মাল হতেই পারে নাই। হাইতি চলে গেছে এখন গ্যাংস্টারদের হাতে। এখন এই গ্যাংস্টারদের থেকে উদ্ধার করার জন্য ইভেন বাংলাদেশ আর্মিকে তারা চাপছে, বিভিন্ন দেশের আর্মিকে দিয়ে এটা কিভাবে উদ্ধার করা যায়। আপনি হন্ডুরাসে করেছেন, অনেক জায়গায় করেছেন, দিস হোল লিস্ট অফ ইট। এ কে করেছে? আইআরআই, এনডিআই, এদের টাকা পয়সাকে। দিস ইজ এ ব্যাড থিং। এইটা আমাদের জনগণের অভ্যুত্থান ছিল না। এইটা জনগণ এর অভ্যুত্থান থাকলে ভিন্ন চিত্র হতো। অভ্যুত্থান এরশাদ সাহেবের সময় যেটা হয়েছিল, পলিটিক্যাল পার্টি তারা সবাই মিলে একত্র হয়ে এগ্রিমেন্ট সই করে একটি অভ্যুত্থান করেছিল, এবং এটা সাংবিধানিক ভাবে কার্যকর করা হয়েছিল। এরশাদ সাহেব প্রথমে মওদুদ সাহেব রিজাইন করলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হলো, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রিজাইন করলেন, তখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন। তো তখন কিন্তু উনি ফুল ফ্লেজেড প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। ওনার সাবস্ট্যান্টিভ অফিসটা ছিল ভাইস প্রেসিডেন্ট। ওইটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা হয়েছিল, আর সব পলিটিক্যাল পার্টি সেখানে একটা এগ্রিমেন্ট করেছিল, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই সই করেছিল। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমাদের এইখানে এটা অভ্যুত্থান ছিল না, এটা একটা 2018 সালে যখন কোটা আন্দোলন করেছে নূর, তখন এই নাহিদ টাহিদ সব কিন্তু নূরের সাথেই ছিল। এরা 2018-তে আন্দোলন যেটা হয়েছে ওইটা এক পর্যায়ে গিয়েছে, তারপরে এই আন্দোলনকে দাঁড় করিয়ে আবার পরবর্তীতে 2014-তে এইটাকে আমেরিকান
হিসেব থেকে টাকা পয়সা দিয়ে, এর মধ্যে ইউনিভার্সিটি প্রফেসররা ছিল, এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদার টুজুমদারের মতন যারা নিজেকে বিরাট সিভিল সোসাইটি বলে, তারা সবাই ছিল, তারা সব টাকা পয়সা খেয়েছে। আসিফ নজরুল ছিল। ইভেন আই উইল গো টু দিস এক্সটেন্ট অফ সেইং দ্যাট আমাদের সিভিল সার্ভেন্টস, পুলিশ এবং আরো যারা সিকিউরিটির মধ্যে আছেন, দে অল গট মানি, সবাই ওই কনস্পিরেসির মধ্যে ছিল। তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, মামলা মোকদ্দমা হয়েছে, আমি ফোর্ট ফ্রন্টে ছিলাম, উকিলদেরকে নিয়ে আন্দোলন করেছি। কিন্তু এইটা তো আমার তো খুশি হওয়ার কথা, বাট আমি তো খুশি হতে পারছি না। বিকজ আপনি একটি সরকারকে যদি আপনি কনস্পিরেসি করে সরিয়ে দেন বা সরান, ওর মধ্যে ইউনুস ওয়াজ ইনভলভড ইন দি কনস্পিরেসি, এইটা তো একসেপ্টই করেছে আপনার ব্যারিস্টার মোল্লা, ওই যে জামাত ইসলামের যে লিয়াজও করে ইউরোপে, এটার তো ভিডিও আছে যে কিভাবে ইউনুস ওয়াজ ইনভলভড, নিজের মুখেই বলেছে এইসব কথা। সো এই যে একটা কনস্পিরেসি হয়েছে, এই কনস্পিরেসিটা তো দেশের বিরুদ্ধে হয়েছে। বিকজ এই কনস্পিরেসি করে কি হয়েছে, আপনি একজনকে বসিয়েছেন, ইউনুসকে, যে একটা আন্তর্জাতিক ভাবে রেকগনাইজ ফ্রড, যে কোনো নোবেল পায়, লোকজন এত ইমোশনাল, এত সেন্টিমেন্টাল, যে তারা নোবেলকে, নোবেল লরেট ওকে কি যে মনে করে ফেলেছে, গড নোজ। ওকে তো একটা টেলিনর কিনে দিয়েছে, গ্রামীণ 017 যেটা ইউজ করে, ওর যে পার্টনার আছে নরওয়ের, টেলিনর, সে কিনে দিয়েছে। আর ওকে সহায়তা করেছে এটার মধ্যে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ক্লিন্টনরা, ওবামা, এরা সবাই টাকা সে দিয়েছে, এবং এরা সবাই ওই নমিনেশন গুলি ঠিক করেছে। তো এইটা তো ইটস 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 এ পারচেজ দিয়ে, এটা তো সে পায়নি। আর ইভেন একটু চিন্তা করেন, সে যদি আপনাকে দিতেই হয়, আপনি ওকে ইকোনমিক্সে দেন, যদি আপনার এই এই যে গ্রামীণ বা এইটা মাইক্রো ক্রেডিটে দিতে হলে ওইটাতে দেন, বাট ওটা তো দিতে পারবে না। বিকজ মাইক্রো ক্রেডিটের তো ফাদার ইজ নট, জন্মদাতা ইজ নট ইউনুস। ইউনুস তো এইখানেও ফ্রড করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই প্রজেক্টটা ছিল চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট। সেখানে ইউনুস একটা শিক্ষক ছিল, এবং এই প্রজেক্টটা তাকেও দেওয়া হয় নাই করতে। এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল আরেকজন প্রফেসরকে, লেকচারারকে, এবং ওকে দেওয়া হয়ে গেছিল ইরিগেশন নিয়ে কাজ করতে। কাকে? ইউনুসকে, চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। যাই হোক, এই মাইক্রো ক্রেডিট নিয়ে তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছিল চিটাগং ইউনিভার্সিটিতে এটা করার জন্য। এবং এটা আমি বলছি না, এইগুলি স্ট্যাচুটে লেখা আছে, গ্রামীণ ব্যাংকের যে স্ট্যাচুট আছে, অনেক কিছু সেখানে লেখা আছে। আর সে বইয়ের পর বই লিখে যে আই এম দি ফাদার অফ গ্রামীণ ব্যাংক, বুঝি। আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, আপনি যদি যেহেতু বলেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু এখানে তো দেশের মানে সর্বস্তরের মানুষ তো একভাবে ইনভলভ হয়েছিল, এবং মানুষ হয়তো এখন বুঝতে পারছে যে তারা প্রতারণার শিকার হয়েছিল। এবং যদি বুঝে থাকে, সেই সাধারণ মানুষের এখন যে মানসিক অবস্থা, তারা তো বুঝেছে তারা আস্তে প্রতারিত হয়েছে। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে এখন সব মিলিয়ে সাধারণ মানুষের মানসিক অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, জনগণ যে প্রতারণা ওদের সাথে করা হয়েছে, এইটা তো এখন তারা বুঝছে যে কিভাবে, যদি প্রতারণা না হতো তাহলে আজকে ইউনুস যে লুটপাট করেছে, যে কারাপশন করেছে, এবং এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, সে দেখ, এই যে এই জিনিসগুলি তো রুটিনটা কি, ইউনিসেফের মাধ্যমে তারা এটা ইয়ে করবে, ডিজি হেলথ এইটা পাঠাবে, তারা স্যাংশন করবে, এই ভ্যাকসিন গুলি আসবে। আজকে এদের জন্য মারা যাচ্ছে এই বাচ্চারা, কিন্তু উনি, বাচ্চারা আজ পর্যন্ত বলে নাই যে আমি দুঃখিত, এটা আমার আমার ভুল হয়েছে, আমাকে এটা খেয়াল করা উচিত ছিল। না, উনি তা বলছেন না। উনি যেটা বলছে, উনি ওই সিএনএন এর যে মালিক কিং মারা গেল, যে এটাকে প্রমোট করেছিল সিএনএন অ্যাজ এ নিউজ চ্যানেল, ওর জন্য উনি এক পাতা লিখে দিয়েছে, বিরাট একটা এসে লিখেছে তার জন্য। আমরা তো প্রতারিত হয়েছি, এটা কোনো সন্দেহ নাই।
এখন যে শেখ হাসিনা যে কথাটি বলছেন উনি জি। ডিসেম্বরে ফিরবেন, উনি কিন্তু আপনারা জানেন, সবাই জানে যে উনি চিন্তা ভাবনা করে এই